দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানিয়ে দেব বিস্তারিত। শেখ হাসিনাকে নারী বলতে রাজি নন মৎস্য উপদেষ্টা। নির্বাচনের আগে মানুষকে স্বস্তি দিতে হবে বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। সরকারের পথযাত্রাকে বাধাগ্রস্ত করা হচ্ছে বললেন ধর্ম উপদেষ্টা। জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না বলেছেন সার্জিস আলম। সময় টিভিতে সাংবাদিক ছাঁটাইয়ে হাসনাতের সংশ্লিষ্টতার বিষয়ে যা জানা যাচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। শেখ হাসিনাকে নারী বলতে রাজি নন মৎস্য উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, যিনি ফ্যাসিবাদী অত্যাচারী মানুষ খুন করেছেন তাকে আমি নারী বলতে রাজি নই। নারী হতে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা তার মধ্যে ছিল না। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটের DRU নসরুল হামিদ মিলনায়তনে সেন্টার অব ইনক্লুসিভ বাংলাদেশ CIB এবং উইমেন এম্পাওয়ারমেন্ট এনহ্যান্স নেটওয়ার্কের উইন উদ্যোগে আয়োজিত 24 গণঅভ্যুত্থান পরবর্তী নারী ও গণক্ষমতায়ন সম্ভাবনা ও করণীয় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফরিদা আক্তার বলেন, 1991 সালে এরশাদকে আমরা হটিয়ে শুধু নারী প্রধানমন্ত্রীর অধীনে ছিলাম। খুব দুঃখজনক হলো গত 15 বছর আমরা এক ফ্যাসিবাদীর অধীনে ছিলাম। আমি তাকে নারী বলতে রাজি নই। যিনি ফ্যাসিবাদী অত্যাচারী মানুষ খুন করেছে তাকে আমি নারী বলতে রাজি নই। নারী হতে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা তার মধ্যে ছিল না। তিনি বলেন, আমরা শুধু নারীর অধিকার চাই না, আমরা শুধু পুরুষের অধিকারও চাই না, আমরা মানুষ হিসাবে সবার অধিকার চাই। আমরা নারীরা তো মন খুলে কান্না করতে পারি, কিন্তু পুরুষরা তো কান্নাও করতে পারে না। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? মতবিনিময় সবাই বক্তারা বলেন, আমাদের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। আমরা চাই নারীরা সমাজ এবং রাষ্ট্রে ভূমিকা রেখে চলুক। নারী পুরুষের সমান অধিকার থাকতে হবে। আমরা নারীর ক্ষমতায়ন চাই। ন্যায় নীতির উপরে থেকে আমাদেরকে কাজ করতে হবে। সমাজে নারীদের প্রতি বিদ্যমান বৈষম্য দূর করে নারীদের যথাযথ মর্যাদা দিতে হবে। রাষ্ট্রের কাজগুলোতে নারীদের প্রতিনিধিত্ব রাখতে হবে। সমাজে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধে কঠোর আইন প্রণয়ন করতে হবে। নির্বাচনের আগে মানুষকে স্বস্তি দিতে হবে বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার। নির্বাচনেও যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ KIB মিলনায়তনে ঐক্য কোনো পথে শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে বিশিষ্ট এই অর্থনীতিবিদ এসব কথা বলেন। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে 2 দিনব্যাপী এই সংলাপের আজ ছিল প্রথম দিন। এই সংলাপের আয়োজক ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংস্কারমুখী মানুষকে আইন শৃঙ্খলা না দিয়ে, তার খাওয়ার ব্যবস্থা না করে, চাকরির নিশ্চয়তা না দিয়ে বিপথে নিয়ে যাবেন না। সর্বোত্তম পেতে গিয়ে আমরা যেন উত্তমকে হারিয়ে না ফেলি। তিনি বলেন, পিছিয়ে পড়া, নদী ভাঙনের মধ্যে থাকা আদিবাসী, দলিত সম্প্রদায়, নারী পুরুষের ভেতরে বিভেদ, ধর্মীয় চিন্তার ভেতরে বিভেদ, লিঙ্গ পরিচয়ের কারণে বিভেদ, সে মানুষগুলোর বেঁচে থাকা, কথা বলা, সমাবেশ করা, জীবিকা নির্বাহ করার অধিকার থাকবে। সেই নিশ্চয়তা আমাদের পেতে হবে। সেই ঐক্যের বাংলাদেশ আমাদের গড়তে হবে। একটা ন্যূনতম জায়গায় আমাদের একমত হতে হবে। বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, এই আলোচনা শোনা যায় না যে গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে, সে ন্যায্য মজুরি কিভাবে পাবে, কৃষকের ফসলের দাম পাবে কিনা, এই মুহূর্তে মধ্যবিত্ত 80 টাকায় শাকের আটি কেমন করে খাবে, সেই আলোচনা তো আসেনি। একবারও তো আলোচনা হলো না যুব সমাজের কর্মসংস্থান কেমন করে হবে। সেই সংস্কার কি আমরা দেখেছি? কিসের উপরিকাঠামো সংস্কার করবেন? যদি আমার ভিত ঠিক না থাকে, আসল ক্ষমতায়ন তো রুটি রুজির ক্ষমতায়ন। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা চললেও
বাদবাকি মানুষ কোথা থেকে মহার্ঘ ভাতা পাবে সে আলোচনা শোনা যায় না বলেন দেবপ্রিয়। শিক্ষিত যুব সমাজের জন্য কোনো ভাতার প্রচলন হবে কিনা সেটাও শোনা যায় না বলেন তিনি। সরকারের পথযাত্রাকে বাধাগ্রস্ত করা হচ্ছে বললেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। নানামুখী আন্দোলন, সংগ্রাম ও নাশকতার মাধ্যমে সরকারের পথযাত্রাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। নাশকতাকারীরা কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না। শুক্রবার বিকেলে চট্টগ্রামের লালখান বাজারে জামিয়াতুল উলুম মাদ্রাসা মাঠে আয়োজিত মরহুম ডক্টর জামাল নজরুল ইসলামের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। মরহুম ডক্টর জামাল নজরুল ইসলাম স্মৃতি সংসদ এ স্মরণ সভার আয়োজন করে। সভায় ধর্ম উপদেষ্টা বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র 5 মাস অতিক্রান্ত হয়েছে। এই সময়ে প্রতি মাসেই কোনো না কোনো নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। এ সময়ে সচিবালয় ঘেরাও করা হয়েছে। সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ানোর ও পাহাড়ি বাঙালি সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। কিন্তু সরকার সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যাচ্ছে। এ সরকারের ব্যর্থ হওয়ার কোনো আশঙ্কা নেই। এই সরকার ব্যর্থ হলে অমানিশা নেমে আসবে। এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান। নাশকতাকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ধর্ম উপদেষ্টা আরও বলেন, নাশকতাকারীদের কোনো ছাড় দেয়া হবে না। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় ডক্টর জামাল নজরুল ইসলামের স্মৃতিচারণ করে তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না বলেছেন সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব নিয়েছে। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, আগামীতেও হবে না। শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, আগামীর বাংলাদেশে যে সরকারই আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেসার ক্রিয়েট গ্রুপ হিসাবে কাজ করবে আর আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরির কাজ করবে। তিনি বলেন, শেখ হাসিনা গত 16 বছরে কিছু অবকাঠামো নিয়ে বাংলাদেশে যা উন্নতি দেখিয়েছে তার ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করেছে। জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তদবিরের মধ্যেই কাজ হতো। আমরা শুদ্ধি অভিযান শুরু করতে চাই, তদবিরে বিশ্বাস করি না। শেখ হাসিনা গত 16 বছরে মেট্রো রেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল দৃশ্যমান করেছে। কিন্তু একটা দেশের উন্নতি শুধু কয়েকটা অবকাঠামোর উন্নতি দিয়ে হতে পারে না। এরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য শুধুমাত্র একটা ট্রাম বা সরকার যথেষ্ট। কিন্তু বিগত 3 থেকে 4টি টার্মে যে জিনিসটি হয়েছে সেই অবকাঠামোতে দেয়া হচ্ছে মানুষের চোখের সামনে, যাতে তারা দেখে। এগুলোকে সামনে রেখে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করা হয়েছে। এখন সমস্যা হচ্ছে, এরকম একটা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে উসিলা করে কেউ যখন একটা লুটপাটের সাম্রাজ্য চালায় তখন সেটা বৃহৎ স্বার্থে দেশের জন্য সমস্যা। সময় টিভিতে সাংবাদিক ছাঁটাইয়ে হাসনাতের সংশ্লিষ্টতার বিষয়ে যা জানা যাচ্ছে। সময় টেলিভিশনে কর্মরত 5 গণমাধ্যম কর্মীর একসঙ্গে চাকরি যাওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসছে। মঙ্গলবার ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স প্রেসে এএফপি এ নিয়ে খবর প্রকাশের পর বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। চাকরিচ্যুত 5 জন টেলিভিশন চ্যানেলটির বিভিন্ন দায়িত্বশীল পদে ছিলেন। তাদের অভিযোগ, গত 18 ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ কয়েকজনকে নিয়ে সময় টিভির বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করেন এবং টিভি স্টেশনের 10 জনের নামে একটি তালিকা দিয়ে তাদের চাকরিচ্যুত করতে চাপ দেন। পরবর্তী সময়ে সেই তালিকার 5 জনকে ডেকে
পদত্যাগ করতে বলার পর তারা তাতে অস্বীকৃতি জানালে একই দিন হোয়াটসঅ্যাপে তাদের অব্যাহতিপত্র পাঠানো হয়। প্রায় 15 জনের একটি দল সহ হাসনাত আব্দুল্লাহ সিটি গ্রুপের হেড অফিসে গিয়ে কয়েকজনকে চাকরি থেকে বাদ দেওয়ার জন্য চাপ দেওয়ার কথা বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান। তবে সিটি গ্রুপে যাওয়ার কথা স্বীকার করলেও সেখানে গিয়ে ভয় দেখানো বা তালিকা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শেখ হাসিনা থাকার সময় সরকারের মুখপাত্র হিসেবে ব্যবহৃত হওয়ার নানা অভিযোগ তোলা হয় বেসরকারি সময় টেলিভিশনের বিরুদ্ধে। তবে অন্তর্বর্তী সরকারের আমলেও গণমাধ্যমের স্বাধীনতার ওপর এমন হস্তক্ষেপকে অশনি সংকেত বলেই মনে করছেন বিশ্লেষকরা।